আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার প্রথমবারের মতো সাগর পথে ত্রাণ পৌঁছালো গাজা উপকূলে। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার পর গাজায় অসংখ্য ক্ষুধার্ত মানুষের জন্য এই প্রথমবারের মতো একটি পশ্চিমাদের জাহাজ গাজা উপকূলে ত্রাণ নিয়ে পৌঁছেছে। জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে একটি ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতেই কেন সোচ্চার হয়ে উঠেছে ইসরায়েলের বেশ কিছু ইহুদি নাগরিক। এদিকে ইউক্রেনের ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 20, আহত 73 জন। জানিয়ে দিব গাজায় এক বাড়িতে হামলা চালিয়ে 36 জনকে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছে জার্মান চ্যান্সেলর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। প্রথমবারের মতো সাগর পথে ত্রাণ পৌঁছালো গাজা উপকূলে। প্রথমবারের মতো সাগর পথে যাওয়া একটি বার্জ থেকে ত্রাণ সামগ্রী নামানো হয়েছে গাজা উপকূলে। গাজার বিপন্ন মানুষদের জন্য স্প্যানিশ জাহাজ ওপেন আর্মস 200 টন খাদ্য সহযোগিতা নিয়ে মঙ্গলবার সাইপ্রাস ছেড়েছিল। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করে বলেছে গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বার্জ থেকে ক্রেনে করে খাদ্যবাহী ক্রেনগুলো টেনে লরিতে তোলা হচ্ছে। মূলত সড়কপথে ও বিমানযোগে ত্রাণ দেওয়া কঠিন হয়ে পড়ায় সাগর পথে নেওয়াটা কার্যকর হবে কিনা সেটাই দেখা শুরু হলো। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন চাল, গম, সবজি, প্যাকেটজাত প্রোটিন সমৃদ্ধ খাবার বহনকারী কার্গো নিয়ে এই মিশন পরিচালনা করছে। গাজায় সচল কোনো বন্দর নেই, সে কারণে ডব্লিউসি কে উপকূলে একটি জেটি তৈরি করতে হয়েছে। তবে কিভাবে এসব ত্রাণ বিতরণ করা হবে তা এখনো পরিষ্কার নয়। ডব্লিউসি কে প্রতিষ্ঠাতা সেলিব্রিটি সেফ হোসে আন্দ্রেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বার্জগুলো থেকে এসব খাবার 12টি লরিতে তোলা হয়েছে, আমরা এটা করেছি, লিখেছেন তিনি। একই সাথে বলেছেন পরবর্তী শিপমেন্ট আর সহায়তা আনা যায় কিনা এটি ছিল তারই একটি পরীক্ষা। ওদিকে ইসরায়েল একটি বিবৃতিতে বলেছে ওপেন আর্মস নৌযান ও এর কার্গো সাইপ্রাসে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স ও আইডিএফ সেনাদের মোতায়েন করা হয়েছে। দ্য ওপেন আর্মস চ্যারিটি জাহাজটি পরিচালনা করছে। তারা শুক্রবার একটি ভিডিওতে শেয়ার করেছে যাতে দেখা যাচ্ছে তাদের টিম রাতভর কাজ করছে এবং ত্রাণ সহায়তা স্থলভাগেই নেওয়া হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধে কেন সোচ্চার অবস্থায় ইসরায়েলের ইহুদি নাগরিক। 2015 সালের কথা। সিরিয়ার শরণার্থীদের সাহায্য করতে গ্রিসে যান মায়া। তিনি একজন ইসরায়েলি ইহুদি। সে সময় তরুণী মায়া অভিবাসী শিক্ষার্থী হিসাবে জার্মানিতে পড়াশোনা করছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের ঢোকার ছবি তাকে গভীরভাবে নাড়া দেয়। গ্রিসের সিরিয়ার শরণার্থীদের মধ্যে মায়া অনেক ফিলিস্তিনিদের দেখা পান যাদের জন্ম ছিল সিরিয়ায়। 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসব ফিলিস্তিনের বাবা ও দাদিরা পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছিলেন। গ্রিসের শরণার্থী হিসাবে আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনের কাছ থেকে নাকবা বা মহাবিপর্যয় সম্পর্কে জানতে পারেন মায়া। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় 7.5 লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাকে নাকবা বা মহাবিপর্যয় বলে ফিলিস্তিনিরা। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 20, আহত 73। ইউক্রেনের বন্দরনগরীর ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 জন নিহত ও 73 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ইউক্রেনে গত 2 বছরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসায় এখনো পর্যন্ত রাশিয়ায় যত আঘাত হেনেছে সেসবের মধ্যে গতকালের এ হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত আনে। সেটি আঘাতের পরে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে। সামরিক পরিষেবা এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ডাবল ট্যাপ হামলা বলা হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ম্যারিয়ানা অ্যাভেরিনা বলেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালিয়েছে রুশ বাহিনী। অ্যাভেরিনা আরো বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত আনার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে। দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত 73 জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগ
বিভাগের অন্তত 7 কর্মী রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে কাপুরুষতার ঘৃণ্য কাজ বলে অবহিত করে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারের তল্লাশি চলছে। সূত্র পার্স টুডে। গাজায় এক বাড়িতে হামলা চালিয়ে 36 জনকে হত্যা। মধ্য গাজায় একটি বাড়িতে হামলা চালিয়ে অন্তত 36 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই বাড়িটি নুসিরাত শরণার্থী ক্যাম্পের কাছাকাছি অবস্থিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলের হামলায় একটি বাড়ি ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে শিশু রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় সেনাবাহিনীকে অভিযানের অনুমোদন দিয়েছেন। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ ও সংস্থা থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। এর মধ্যে জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস রয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান চালানোর বিষয়ে হামাস ও হাউসি সম্প্রদায়ের সিনিয়র নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি উপদলীয় সূত্র বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, হামাস ও হাউসি সম্প্রদায় হল প্রতিরোধক্ষ। তাদের সঙ্গে রয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া। সূত্রটি আরও জানিয়েছে, গত 7 অক্টোবর চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। এর কয়েক মাস পরেই হামাসের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলপন্থী জাহাজের হামলা শুরু করেছে হাউসি সম্প্রদায়। এর মধ্যে দিয়ে তারা গাজায় মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করেন। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে জার্মান চ্যান্সেলর। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার বার্লিন সরকারের মুখপাত্র স্টিফেন হ্যাভেস্টেড জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর প্রথমে শনিবার জর্ডানে, এর পরদিন রোববার ইসরায়েলে যাবেন। খবর আনাদোলু এজেন্সি। জর্ডানের পৌঁছানোর পর রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর। রোববার তিনি ইসরায়েলে পৌঁছলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল সফরকালে জার্মান চ্যান্সেলর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও সাক্ষাৎ করবেন। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা এখনও করা হয়নি। জার্মান সরকারের মুখপাত্র হ্যাভেস্টেড বলেছেন, দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান উন্নয়ন, ভুক্তভোগী জনসংখ্যার জন্য ত্রাণ এবং সংকট এলাকার সাধারণ পরিস্থিতি। শুক্রবার বার্লিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিসার বলেন, বাস্তবতা হলো যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা ইসরায়েলকে গাজা উপত্যকায় অতিরিক্ত সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানাই। বৃহস্পতিবারও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গাজায় চরম মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছেন।